ট্রেন থেকে নেমেই সঙ্গে সঙ্গে ফোনটা খুলে সুবর্ণা দেখল রবিনের একটা মেসেজ। কিরে, কত দূর? ও বলল, আসছি, ট্রেন থেকে নেমে পড়েছি, আর হেঁটে আসতে প্রায় 20 মিনিট মতো লাগবে। সুবর্ণা তাড়াতাড়ি আয়, ভালো লাগছে না আর। লাস্ট মেসেজটা দেখে একটু রেগে উঠেই ও বলল, আসছি বাবা, একটু ধৈর্য ধর। তোর গেট টুগেদার করার যা ছিঁড়ি, একেবারে এদো গ্রামে, সব কিছু বাদ দিয়ে কোথায় নাকি ভ্যাট ভ্যাটে মানিকপুরে। আসছি, দাঁড়া। ফোনটা রেখে দিয়েই সুবর্ণার মনে হলো সত্যিই লোকে ঠিকই বলে, ছেলেটা পাগলই বটে। না হলে সবকিছু বাদ দিয়ে কেউ এইরকম পাণ্ডব বর্জিত জায়গায় এসে পার্টি করে না? আবার আর্টিস্ট তো, হয়তো এটা ওর নিজের দেশের বাড়ি বলেই অনেক মায়া পড়ে আছে, তাই হয়তো সবাইকে ডেকে একসাথে মজা করতে চায়। কে জানে বাবা। ঠিকানাটা পাওয়ার পর সুবর্ণার একবার মনে হয়েছিল যে রবিনকে বলে দিই যে যাব না, কিন্তু আবার ভেবে দেখল সেই কত দিনকার বন্ধুত্ব ওদের, তাই রবিন অনেকটা জোর করায় আর স্টেশনে ওকে নিতে আসতে রাজি হওয়ায় হ্যাঁ বলেছিল সুবর্ণা। কিন্তু ট্রেনে চেপে সুবর্ণাকে ফোন করে রবিন জানিয়ে দেয় কি একটা কাজের জন্য সে তাকে স্টেশনে নিতে আসতে পারবে না। অগত্যা অনেকটাই পথ পেরিয়ে এসে আর বাড়ি ফিরে যাওয়ার উপায় না দেখে সুবর্ণাকে আসতেই হলো রবিনদের গ্রামে। রাস্তায় হাঁটতে হাঁটতে সুবর্ণা ভাবছিল রবিনের সাথে ওর কতদিনের সম্পর্ক। সেই ক্লাস 9-এ পড়তে তাদের প্রথম আলাপ হয়। তারপর থেকে সবসময় সুবর্ণাকে নিজের কাছে বিশেষ একজনের মতন আগলে রেখেছিল রবিন। মাঝখানে কলেজে উঠতে দুজনের কলেজ আলাদা আর অন্য জায়গায় হওয়ায় একটু যোগাযোগটা কমে এসেছিল ঠিকই, কিন্তু তা ওরা অনলাইন চ্যাট, ফোন কল সবকিছু করে নিজেদের বন্ধুত্বটা টিকিয়ে রেখেছিল। সত্যিই ওরা বন্ধু। সুবর্ণার প্রত্যেকটা কষ্টের মুহূর্তে একমাত্র এই ছেলেটাই তো প্রাণ দিয়ে ওর পাশে থেকেছে। ওর প্রতিটা পদক্ষেপে রবিনই তোর পাশে ছিল। এই যে ওর নাচ করার ইচ্ছের কথা, এটাও বাড়িতে রবিনই তো প্রথম জানিয়েছিল। ওর কারণেই তো সুবর্ণার বাবা সুবর্ণাকে নাচের ক্লাসে ভর্তি করেছিল। আবার যখন ওর প্রথম প্রেমটা ভাঙল, তখন রবিনই তো সবসময় ওর খোঁজ নিত, বারবার খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করত। ওর সমস্ত রকম বক বকানি সহ্য করার ক্ষমতা তো একমাত্র রবিনেরই আছে। সেই বন্ধু নাকি আর চলে যাবে তাকে ছেড়ে বহু দূরে, প্রায় 7 সমুদ্র পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই তো আজ গেট টুগেদারটা প্ল্যান করেছে সে। এই রকম একটা রোমহর্ষক মুহূর্তেও কি না এসে থাকতে পারতো একা বাড়িতে? হোক না সেটা মানিকপুর। হাঁটতে হাঁটতে কখন যে চলে এলো রবিনের পাঠানো ঠিকানায়, টেরই পেল না সুবর্ণা। পৌঁছে দেখল চারিদিকে সবুজ জমির ঠিক একটা প্রান্তে রবিনদের একতলা বাড়িটা দাঁড়িয়ে আছে। আশেপাশে ওদের বাড়ির মতো আর কোনো বড় বাড়ি চোখে পড়ল না সুবর্ণার। দরজার দুপাশে দুটো পাথরের ছোট অতন্দ্র সৈনিক হাতে বল্লম ধরে দাঁড়িয়ে আছে। খানিকটা এগিয়ে দরজার কড়া নাড়তে যাবে, ঠিক তক্ষুনি দরজাটা হাট করে খুলে রবিন বলে উঠল, ওয়েলকাম ম্যাডাম। খানিকটা ভয়ই পেয়েছিল সুবর্ণা। পরে দরজার উপারে রবিনকে দেখে ভয়টা চেপে রেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাবা, আমি চলে এসেছি, তুই সেটা কিভাবে জানলি? উত্তরে রবিন বলল, ওই দরজার পেছনে তোর পায়ের আওয়াজটা আন্দাজ করে সুযোগ বুঝে দরজাটা খুলে দিলাম। আয়, ভেতরে আয়। যাব না, আমি আবার বাড়ি চলে যাব। তুই আমাকে নিতে এলি না কেন স্টেশনে? আরে তখন তোকে বললাম না, একটু কাজ পড়ে গিয়েছিল, না হলে সত্যিই যেতাম রে তোকে নিতে, বিশ্বাস কর। ঠিক আছে ঠিক আছে, আর ঢং করতে হবে না, চল ভেতরে চল। একটু ফুঁসিয়ে উঠেই বলে সুবর্ণা। যেতে যেতে সুবর্ণা একবার পিছন ফিরে রবিনের দিকে তাকিয়ে বলে, আমি কি লেট করে ফেললাম? সবাই কি চলে এসেছে? শুকনো গলায় রবিন উত্তর দিল, আর কে আসবে? সুবর্ণাও যেন একটু আশ্চর্য হলো। মানে তুই যে বললি কলেজের সবাই আসবে? রবিন এইবার হেসে ওঠে। ওর কানের দিকে মুখ বাড়িয়ে প্রয়োজনের তুলনায় একটু বেশি আওয়াজে বলে উঠল, তুই শুনতে কোথাও ভুল করেছিস। রবিনের কাছ থেকে কানে আঙুল দিয়ে পিছিয়ে আসে সুবর্ণা। রবিন আবার বলে, একটা জিনিস বলতো, তোর কলেজ আর আমার কলেজ তো আলাদা আলাদা, তোর আর আমার বন্ধু কি করে এক হবে?
খানিক পরে সুবর্ণাও কিছু একটা আন্দাজ করে বলে, ও হতে পারে, আমারই কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। চল চল ভেতরে চল। ভেতরে যেতে যেতে সুবর্ণা একবার ভেবে দেখল, সত্যি কি ও অতটা ভুল শুনতে পারে? হ্যাঁ, ওরই ভুল হবে হয়তো। তাও রবিন কলেজ না হোক, স্কুলের কোনো বন্ধুকে তো রাখতে পারতো, কিন্তু হঠাৎ করে ওর এরকম কেন মনে হচ্ছে? রবিন নাই বা ডাকলো অন্য কোনো বন্ধুকে, তাছাড়া ও ছাড়া রবিনের আর কোনো ভালো বন্ধু আছে বলে তো সুবর্ণার জানা নেই। তাহলে অন্য বন্ধুকে ডাকার কথা কেন ভাবছে সে? তাহলে কি সুবর্ণা রবিনকে নিয়ে আনসেফ ফিল করছে? ধুর, কি সব যাতা ভাবছে সে। এ তো রবিন, সেই রবিন যাকে ছাড়া এক মুহূর্ত তার চলতো না। সেই রবিন যার কাঁধে মাথা রেখে এককালে কত ঘ্যান ঘ্যান পড়েছে সে। সেই রবিনকে নিয়ে নাকি ওর আনসেফ ফিল হচ্ছে। দের যত সব ভোগাস চিন্তা ভাবনা। এতটা ট্রাভেল করেছে বলে হঠাৎ এইসব আজগুবি চিন্তা ঘোরাফেরা করছে ওর মাথায়। সুবর্ণা একবার রবিনের মুখের দিকে তাকিয়ে দেখল, রবিনের সেই মায়া জড়ানো মুখটা এখনো ঠিক সেরকমই আছে, বরং আগের তুলনায় যেন বেশি মায়া ভরে উঠেছে ওর মুখে। মুখের সেই লাজুক হাসিটা এখনো চওড়া হয়ে লেগে আছে ওর ঠোঁটের কোণে। চুল তার চিরকালই উস্কো খুস্কো। সেই চুলে একবার হাত ফিরিয়ে ঘেঁটে দিয়ে সুবর্ণা বলল, কতদিন পর না, আমি তো ভাবতেই পারছি না আমি আবার সেই রবিনের সাথে দেখা করতে এসেছি। রবিন এবার মুচকি হেসে চুল ঠিক করতে করতে বলল, হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস। অনলাইনে আর ভালো লাগছিল না, তাই তো যে কটা দিন এখানে আছি ভাবলাম দেখা করে যাই তোর সাথে। সুবর্ণা এবার ভুরু কুচকে মস্করার সুরে বলল, ওখানে গিয়ে যদি কোনো শ্বেতকেশিনী দেখে আমাকে ভুলেছ, তাহলে তোমার কাছে গিয়ে এমন বচন শুনিয়ে আসবো যে কান তো ছেড়েই দে, মস্তিষ্ক অব্দি পচে গিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বললে বুঝবি। মনে রাখিস। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু আমাকে কল করতে ভুলবি না, ঠিক আছে? সুবর্ণার কথায় রবিন একেবারে জি আজ্ঞে বলে এগিয়ে চলল বাড়ির ভেতরে। যেতে যেতে বারান্দার একেবারে শেষ প্রান্তে সাদা মূর্তিটা দেখে চোখ আটকে যায় তার। কিছু একটা মনে করে সুবর্ণা থমকে দাঁড়িয়ে যায় সেখানে। কি অদ্ভুত মূর্তিটা! এইরকম স্ট্রাকচার তো সে আগে কোথাও দেখেনি। কিরকম অদ্ভুত একটা চাহনি রয়েছে ওই মূর্তিটার চোখে। 2 হাত লম্বা ধবধবে সাদা পাথরের সমস্ত শরীর একটা আলখাল্লা পোশাকে ঢাকা। পাথরের উপর এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সেই নারী, যার এক হাতে একটা দাড়িপাল্লা আর অন্য হাতে ঝকঝকে সাদা তলোয়ার। আর পেছনে ওটা কি একটা পাখির ডানা না? হ্যাঁ, ফুটফুটে সাদা পালকে মোড়া ডানাই বটে ওটা। এইরকম আজব কম্বিনেশন দেখে হুট করে রবিনকে জিজ্ঞেস করে ফেলল সুবর্ণা, এটা কার মূর্তি রে? কিরকম আজব, কোথা থেকে পেলি এটা? প্রায় ছোট্ট একটা হাসি দিয়ে রবিন বলল, আরে এটা তো আমি বানিয়েছি। আসলে একটা দেবী মূর্তি, বিদেশিদের এটা। আমার একটা সেমিনারের কাজ ছিল এটা, তাই ওটার একটা রেপ্লিকা বানিয়ে রেখেছি। জানিস, বড্ড অদ্ভুত ব্যাপার, ওই মূর্তিটার নাম আমি জানতাম না, কোনোদিন দেখিও নি, কিন্তু হঠাৎ করে সেই দিন একটা কিউরিওর দোকানে দেখে বড্ড ভালো লেগে গিয়েছিল। দেখে ওটা মনে মনেই একটা কল্পনা করে বানিয়ে ফেললাম এটা। আর এই কাজটা নিয়েই তো সেইবার কলেজে এত হইচই, অ্যাওয়ার্ডও পেয়েছিলাম জানিস, শুধুমাত্র এই একটা কাজের জন্য। রবিনের কথাগুলো শুনে লাফিয়ে উঠে সুবর্ণা বলল, তাই? দারুণ ব্যাপার তো। আমি তো দেখেই বুঝেছি কুছ তো বাত হ্যায় ইস মূর্তি মে, তাই তো দেখেই চোখটা আটকে গেল। তুই মান আর না মান, আমার যা পছন্দ হয় সেটা ইউনিকই হয়। বলেই মাথার চুলটা একদিকে একটু উড়িয়ে দেয় সুবর্ণা। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করেছিস মূর্তিটায়? আচমকা প্রশ্ন করে ওঠে রবিন। সুবর্ণা উত্তর দেয়, কি বলতো? মূর্তিটার নিচের দিকে আঙুল দেখিয়ে বলে রবিন, ওইগুলো কি বলতো? সত্যি এতক্ষণে সুবর্ণা মূর্তিটার নিচের দিকে লক্ষ্যই করেনি। সে বুঝতে পারে
মূর্তিটার পায়ের নিচে প্রায় স্তূপের মতো জড়ো করে রাখা রয়েছে কিছুর একটা বীজ, প্রায় মুঠো খানেক হবে। হ্যাঁ, বীজই তো। ছোট ওই বীজটার রংটা একটু লালচে বাদামি। এক ঝটকায় রবিনকে প্রশ্ন করে সুবর্ণা, কিসের বীজ রে ওটা? সেই তুলোগুলোর সাথে যেরকম বীজ উড়ে আসে ওই রকম মনে হচ্ছে। রহস্য ভরা মুখে রবিন বলে, না, ওটা আপেলের বীজ। অবাক হয় সুবর্ণা। নিজের হাতে একটা বীজ তুলে নিতে যেতেই রবিন ভারী গলায় গর্জে ওঠে, সুবর্ণা, ওইগুলো হাত দিস না, ওগুলো এই মূর্তিটার কাছে অফার করা আছে। হঠাৎই অতটা গম্ভীর আওয়াজ শুনে বুকটা ধড়াস করে উঠেছিল সুবর্ণা। এতটা গাম্ভীর্য তো রবিনের মুখে আগে দেখেনি সে। হঠাৎ কি হলো ছেলেটা? প্রায় আশ্চর্য হয়ে রবিনের দিকে চেয়ে থাকে সুবর্ণা। দেখে আশ্চর্য এক ভঙ্গিতে হাত জড়ো করে অস্পষ্ট আওয়াজে কিছু একটা আউড়ে চলেছে সে। কোনো পদ্ম কি সেটা বোঝে না সুবর্ণা। মুহূর্তের মধ্যে গলার স্বর নামিয়ে এনে রবিন বলে, ওই দেখ, তুই কতক্ষণ এসছিস, তোকে কিছু খেতেই দেওয়া হয়নি। তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসছি। তুই নিয়ে আসবি মানে? বাড়িতে কেউ নেই? কাজের লোক বা অন্য কেউ? উত্তরে রবিন বলে, তুই তো জানিস ছোটবেলা থেকে আমার মা নেই, বাবাও এখন নিখোঁজ। ছিল বলতে এক দাদু দিদা, ওরা মারা যাওয়ার পরেই বাড়িটা আমাকে দিয়ে যায়। সেখান থেকে আমি একাই আছি এখানে। আর কাজের লোক বলতে কি জানিস, আমার না ঠিক পছন্দ হয় না ওদের কাজ। আর নিজের একার জন্য কি আর লোক রাখবো বল? দিব্যি চলে যাচ্ছে। যা, আর কোনো কথা না, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য কিছু একটা নিয়ে যাচ্ছি। বারান্দার পাশের ঘরটায় গিয়ে বসে সুবর্ণা। কিরকম একটা ঠান্ডা অনুভূতি খেলা করছে তার মনে এসে থেকে। প্রথমে এইরকম একটা অকওয়ার্ড জায়গায় আসা, তারপর কিরকম রহস্যময় পরিবেশ, কিছু যেন ভালো লাগছে না সুবর্ণার। মূর্তির সামনে ঘটে যাওয়া জিনিসগুলো আবার একবার সাজিয়ে নেয় মাথায়। কিরকম একটা অবাক হয়ে নিজে নিজে বলে ওঠে, আপেলের বীজ, তাও নাকি আবার অফারিং। স্ট্রেঞ্জ। আর মূর্তিটার দিকে হাত বাড়াতেই রবিন অমন করে ফুঁসেই বা উঠল কেন? কিচ্ছু বুঝতে পারে না সুবর্ণা। সুবর্ণা নিজেকে বোঝায়, অত স্বাদের স্ট্যাচু ওটা, কত স্মৃতি জড়িয়ে আছে ওটাতে। হয়তো এরকম ভাবে হঠাৎ করে হাত দিতে যাচ্ছিল বলেই রবিন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। ও আর্টিস্টরা ওরকম একটু হয়। খানিকক্ষণ বাদেই হাতে একটা প্লেট নিয়ে ঘরে ঢোকে রবিন। প্লেটে দুটো স্যান্ডউইচ, একটা ডিমের পোচ আর দুটো কাচের গ্লাস ভর্তি রেড ওয়াইন। স্টার্টারে আপাতত এইটুকুই থাক, কি বলিস? তুই নিবি না? তোর কই? রবিন হেসে উঠে বলে, এই তো এখান থেকেই নিয়ে নিচ্ছি। খেতে খেতে নানা ধরনের কথা হয় তাদের মধ্যে। কত পুরনো নতুন কথা নিয়ে আলোচনা হয় ওদের মধ্যে, কত হাসি ঠাট্টা। পুরনো বন্ধুর সাথে আবার দেখা হওয়ার পর এখন দুজনেই খুব খুশি। কিন্তু এই খুশি কি বেশিক্ষণ থাকবে? খাওয়া শেষ হলে রবিন সুবর্ণাকে বলে, চল, তোকে আমার স্টুডিওটা দেখিয়ে আনি একবার। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়েই ওরা স্টুডিওর ভেতর ঢুকে পড়ে। একটা বিশাল বড় হল ঘর, ছাদ থেকে মেঝে অবধি সাদা রং করা, এমনকি দেওয়ালটা পর্যন্ত সাদা রঙে ঢাকা। একপাশে ডাই করে মাটি রাখা আছে, আর সমস্ত ঘরটা ছোট বড় নানা সাইজের স্কাল্পচারে সাজানো। কোনোটা সম্পূর্ণ, কোনোটায় আবার একটু কাজ বাকি আছে, কোনোটায় নতুন কাজ শুরু হয়েছে সবেমাত্র। সুবর্ণা ঘরে ঢুকে একটা পাথরের মূর্তির দিকে এগিয়ে যায়। মূর্তিটার দিকে ঘুরে তাকিয়ে সে বলে, হ্যাঁ, ওটাই তোর। বলে হেসে ওঠে রবিন। সুবর্ণার হাত টেনে রবিন তাকে অন্য মূর্তিগুলোর কাছে নিয়ে এসে বলে, এইগুলো আমার নতুন বানানো, আসলে একটা সিরিজ বানাচ্ছি। এটার থিম সাফারিং ফ্রম পেইন, আর একটু কাজ বাকি আছে। সিলিকন দিয়ে তৈরি সবটা। কেমন হচ্ছে দেখতো? সুবর্ণা কাছে এসে মূর্তিগুলোর দিকে তাকিয়ে প্রায় আঁতকে ওঠে। তার গায়ের সমস্ত লোম কাটা হয়ে দাঁড়িয়ে যায়।
এ কি বানিয়েছে রবিন! ইস! প্রথম মূর্তিটায় দেখা যাচ্ছে একটা মানুষ সম্পূর্ণ উলঙ্গ। তার পেছন থেকে একটা সুচালো ফলা ঢুকে গিয়েছে উপর দিকে, আর সেটার অগ্রভাগ মানুষটির মুখের চোয়াল ছিঁড়ে বেরিয়ে এসেছে। মানুষটির হাতগুলো নিচে দড়িতে বাঁধা। প্রচণ্ড যন্ত্রণার ছাপ শরীরের মধ্যে স্পষ্ট। শরীরের প্রতিটা শিরার সবজে আভা যেন অনুভব করা যায়। লম্বায় রাখা মূর্তিটা প্রায় ছাদের দেওয়ালকে স্পর্শ করে ফেলেছে। অতটা দূরত্বেও মানুষটির শরীরের সমস্ত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা স্পষ্ট দৃশ্যমান। এমনকি রক্তের এত বিভৎসতাও আগে দেখেনি সুবর্ণা। রক্তের প্রতিটা ফোঁটা যেন সত্যি সত্যি, যেন মানুষটার চোয়ালে জমে থাকা রক্তের ফোঁটাটা এক্ষুনি নিচে গড়িয়ে পড়বে। উফ, কি ভয়ানক রস মিশে আছে প্রতিটা কোণায়। দ্বিতীয় মূর্তিটার দিকে চোখ পড়তেই আরো চমকে ওঠে সুবর্ণা। আগেরটার তুলনায় এটা আরো ভয়ানক। আধ শোয়া মানুষটার শরীরের কিছু কিছু জায়গার চামড়া অদ্ভুতভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে, যেন সবটা নয়, ছেঁড়া অংশটা লেগে আছে শরীরের সাথে। ইস, কি নারকীয় দৃশ্য! গাটা গুলিয়ে ওঠে সুবর্ণার। বমি করতে ইচ্ছে করে ওর। শরীরের ক্ষতস্থানগুলোতে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। আর সবকিছুর পরে ওটা কি জীব? হ্যাঁ, জীবই তো। কেউ যেন মানুষটার জীবকে টেনে তার মাঝ বরাবর একটা পেরেক পুঁতে দিয়েছে। হাত পা সবকিছুই বাধা অবস্থায় পড়ে আছে। এত ভয়ানক! না না না, আর নিতে পারছে না সুবর্ণা। প্রচুর মানসিক চাপে নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে সে। সত্যি, রবিনের বানানো স্কাল্পচারগুলো এতটা আসল মনে হতে পারে ভাবতেই পারেনি সুবর্ণা। হঠাৎ নিজের হাতে ধরে থাকা ওয়াইনের গ্লাসটার দিকে তাকিয়ে পরক্ষণে কিছু একটা দেখে আতঙ্কে ছুঁড়ে ফেলে দেয় গ্লাসটাকে। নিজের ভুলটা বুঝতে পেরে রবিনকে সরি বলতে যাবে, তক্ষুনি পিছন ফিরে দেখে এ কি, সেখানে তো রবিন নেই। কোথায় গেল ছেলেটা? পেছন থেকে কখন চলে গেল বুঝতেই পারল না সে। এমনিতেই স্টুডিওর এই জায়গাটা এসে ভালো লাগছে না ওর। তারপর এই মূর্তিগুলো দেখে কিরকম একটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে। আর বেশিক্ষণ এখানে থাকলে অজ্ঞান হয়ে যাবে সুবর্ণা। কোথায় গেল ছেলেটা? দাঁড়িয়ে থাকতে থাকতে সুবর্ণার মনে হলো দ্বিতীয় মূর্তিটা কি একবার নড়ল। ধুর, কি সব আবল তাবল ভাবছে সে। মূর্তি আবার নড়ে নাকি? আসলে প্রচন্ড ভয় আর উত্তেজনায় তার এইরকম মনে হচ্ছে। হঠাৎই সুবর্ণার যেন মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে দেখছে। পেছন ঘুরতেই দেখল কোথায় কেউ তো নেই। অত বড় হল ঘরে অতগুলো মূর্তি ছাড়া আর তো কিছুই দেখতে পাচ্ছে না সে। ওর মনে হলো সমস্ত স্টুডিওর মূর্তিগুলোই যেন তার দিকে ঠায় তাকিয়ে আছে। পা থেকে মাথা অবধি একটা শিহরণ খেলে গেল সুবর্ণা। বিশাল স্টুডিওতে ও ছাড়া আর কেউ নেই। হেঁটে ওই ঘরটা থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তক্ষুনি লক্ষ্য করে ওর সামনে একটা মাটির স্কাল্পচারের পেছনে ওটা কি? ঠান্ডা একটা স্রোত বয়ে যায় সুবর্ণার শির দানা দিয়ে। ওটা 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 তো একটা হাত। তীক্ষ্ণ ধারালো নখ লাগানো একটা হাত বেরিয়ে আসছে ওই মূর্তির পেছন থেকে। সুবর্ণা থমকে দাঁড়িয়ে ওই হাতটার দিকে তাকিয়ে থাকে। সুবর্ণার অবচেতন মন যেন ভেতর থেকে কিছু একটা ঘটার আভাস দেয় তাকে। ভয়ে ওর গলা শুকিয়ে আসে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে ওর। আস্তে আস্তে ওই অন্ধকারের পেছন থেকে বেরিয়ে আসে একটা শরীর। নিজেকে আর সামলাতে পারে না সুবর্ণা। এবার গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। তারপরই মূর্তিটার পেছন থেকে বেরিয়ে আসে একটা বিভৎস মুখোশ পরিহিত ক্লাউন। ও লক্ষ্য করে ক্লাউনটার মুখে লেগে আছে এক নারকীয় হাসি। টকটকে লাল রঙের দাঁত বের করে সুবর্ণার দিকে তাকিয়ে খলখল করে হাসতে শুরু করে। প্রচন্ড মানসিক উত্তেজনায় রবিনের নাম ধরে চিৎকার করে ওঠে সুবর্ণা। ঠিক তক্ষুনি সে দেখতে পায় ক্লাউনটি নিজের ভাটার মতো লাল চোখ বের করে
কটমট করে তাকিয়ে আছে ওর দিকে, যেন এক্ষুনি তাকে কাছে পেলে ছিঁড়ে খেয়ে ফেলবে। সেই মুহূর্তে সুবর্ণার মরণপণ চিৎকার যেন চার দেওয়াল থেকে বেরোতেই পারছে না। সুবর্ণা কোকিয়ে ওঠে। এতটা উত্তেজনা সহ্য করতে পারে না সে। ঠিক তক্ষুনি দেখতে পায় ক্লাউনটা আবার নিজের সেই অন্ধকারের দিকে ফেরত চলে যাচ্ছে। এই অবস্থায় সুবর্ণা ভাবে, রবিন কি ক্লাউন সেজুকে ভয় দেখাচ্ছে? হ্যাঁ, রবিনই হবে, কারণ ও তো জানে যে সুবর্ণার ক্লাউন দেখলে অস্বস্তি হয়। তার জন্য রীতিমতো ওষুধও খাচ্ছে সে। হয়তো তাই রবিন মজা করছে। একটু হাঁফ ছেড়ে উপরে তাকিয়ে সামনে দেখে প্রায় তার কপালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সামনের ওই ক্লাউনটা, আর হাড় হিম করা একটা আওয়াজে হেসেই চলেছে, আর সেই মুখের দাঁত দিয়ে ঝরছে টকটকে তাজা রক্ত। গনগনে জ্বলন্ত কয়লার মতো চোখের সাথে এবার মিশেছে তীব্র একটা হাততালির শব্দ। প্রচন্ড চিৎকার করে সুবর্ণা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। চোখ খুলতেই সুবর্ণা দেখে ও শুয়ে আছে একটা বিছানায়। হাত পা নাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু পারে না। মাথাটা একটু উঠিয়ে দেখার চেষ্টা করতেই ও বুঝতে পারে যে ও কোনো বিছানায় শুয়ে নেই, বরং শুয়ে আছে একটা টেবিলের উপর। হাত পা সমস্ত টেবিলের সাথে বাঁধা। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু টের পায় তার মুখটাও টেপ দিয়ে আটকানো। চারিদিকে একবার চোখ ফিরিয়ে বুঝতে পারে যে সে আর স্টুডিওতে নেই, বরং কোন একটা ঘুপচি ঘরে তাকে এনে রাখা হয়েছে। মাথার উপর শুধুমাত্র একটা টিমটিমে বাল্ব জ্বলছে, আর কোথাও থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ ভেসে আসছে। কিছু বুঝতে পারে না সুবর্ণা। হঠাৎ ওর মনে হয় এখান থেকে পালানো দরকার। সুবর্ণার ভেতর থেকে কেউ যেন বলছে, পালা সুবর্ণা, আর এক মুহূর্ত এখানে থাকিস না, পালা পালা। আচমকাই ওর মনে হয় রবিন কোথায়, তাকে এতক্ষণ দেখেনি ও। কিছু মাথায় ঢোকে না সুবর্ণার। হঠাৎ করে সে শুনতে পায় একটা আওয়াজ, কেউ যেন কোনো একটা সুর একইভাবে গেয়ে চলেছে। আস্তে আস্তে সেই সুর ঘরের দিকে এগিয়ে আসতে থাকে, তার সাথে বাড়তে থাকে পায়ের শব্দ। খানিকক্ষণ বাদে সুবর্ণা বুঝতে পারে কেউ একজন দরজাটা খুলছে। দরজার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে সুবর্ণা। হঠাৎই দেখতে পায় আবার সেই ক্লাউন, আর তারই গলা থেকেই এতক্ষণ সুরটা ভেসে আসছিল। এবার তার হাতে উঠে এসেছে একটা ঝকঝকে শানিত ফলা। কনকনে একটা ঠান্ডা অনুভূতি সুবর্ণার শরীরকে নাড়িয়ে দিয়ে চলে যায়। তীব্র আতঙ্কে মুখ বাঁধা অবস্থায় চেঁচিয়ে ওঠে সুবর্ণা। ক্লাউনটা সোজা গিয়ে এসে তার মুখের টেপটা এক টানে খুলে নিয়ে তার চিৎকারের সাথে তাল মিলিয়ে হাততালি দিতে শুরু করে। কি নারকীয় সেই মুহূর্ত! সুবর্ণার সমস্ত সাহসকে ক্ষণিকের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দেয় সেই দৃশ্য। কাঁপা কাঁপা গলায় সুবর্ণা বলে, তুই রবিন? আমি জানি তুই এটা। কেন করছিস এরকম? ছেড়ে দে প্লিজ, ছেড়ে দে আমাকে। আমার প্রচন্ড ভয় করছে। তুই তো জানিস আমার ক্লাউন দেখলে ভয় লাগে, তাও কেন এরকম করছিস তুই রবিন? নিজের রক্তে রাঙা দাঁত বার করে যান্ত্রিক গলায় হেসে আস্তে আস্তে নিজের মুখোশটা খুলে ফেলতে শুরু করে সেই ক্লাউনটি। মুখোশের পেছনে লুকিয়ে থাকা মুখটা দেখে আরো স্তম্ভিত হয়ে যায় সুবর্ণা। হ্যাঁ, ওর ধারণাই ঠিক, কিন্তু এটা তো তার চেনা রবিন নয়। এটা তার রবিন হতেই পারে না। রবিনের আগের সেই সরলতা মুছে গিয়ে তার জায়গায় এসে জুটেছে তীব্র হিংস্রতা। মুখের রং অদ্ভুতভাবে রক্ত শূন্য ফ্যাকাশে। তীব্র জ্বলন্ত চোখে যেন এক্ষুনি কাউকে পুড়িয়ে দিতে সক্ষম সে। তার বাঁকা হাসিতে খেলা করছে শয়তানের ছায়া। ওর চোয়ালের গজদাঁতটা একটু বেশি বড় মনে হচ্ছে না? আগে তো খেয়াল করেনি সুবর্ণা। টিমটিমে আলোয় সাক্ষাৎ পিশাচের মতো দেখাচ্ছে তাকে।
ধাতব একটা ঠান্ডা গলায় রবিন হেসে বলে ওঠে, কিরে, ভয় করছে? ভালো ভালো ভালো, একটু ভয় পাওয়া ভালো। এই দেখ, আমি তোর জন্য কি এনেছি। দেখ দেখ দেখ। নরকের কোনো শয়তানের মতন হাসতে হাসতে নিজের পেছন থেকে একটা আপেল বের করে সেটা এগিয়ে দেয় সুবর্ণার দিকে। সুবর্ণা কেঁদে বলে ওঠে, কেন কেন এরকম করছিস? সরিয়ে নিয়ে যা এটা, নিয়ে যা, আমাকে ছেড়ে দে। আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ওর একটা কথাতেও কান না দিয়ে রবিন সোজা সুবর্ণার মুখের মধ্যে গুজে দেয় আপেলটা। সুবর্ণা না চাইতেও কামড় বসিয়ে ফেলল সেটিতে। পরে সে দেখে আপেলটার ভেতর থেকে বেরিয়ে আসছে ছোট ছোট লিকলিকে পোকা। অসংখ্য সেই পোকাগুলো কোনোটা আস্ত, কোনোটা আবার তার দাঁতের ধারে অর্ধেক হয়ে গেছে। মুখের টুকরোটা থু করে ফেলতে যায় সুবর্ণা, কিন্তু তার আগেই ওর মুখের উপর হাত বসিয়ে দেয় রবিন। এক হাতে মুখ চেপে ধরে অন্য হাতে সপাটে তার গালে চর বসাতে থাকে সে, আর হাসতে হাসতে দাঁত গিরমির করে বলতে থাকে, গেল গেল ওটাকে, গিলে রে, গিলে রে, গেল। প্রচন্ড মানসিক চাপে আর আঘাতে সেটাকে গিলতে বাধ্য হয় সুবর্ণা। পরক্ষণেই রবিন বলে ওঠে, এই তো বাধ্যমে, আমার কথা শুনলে একটু কম ব্যথা হবে। এবার সে তার পকেট থেকে ঝকঝকে একটা ছুরি বের করে আনে নিজের পাশবিক হাতে। সেটা এতই তীক্ষ্ণ যে দেখে মনে হয় এক্ষুনি যেন ছুরিটা সুবর্ণার শরীরের নরম মাংস ভেদ করে ঢুকে যাবে ভেতরে, ফালা ফালা করে দেবে তার সম্পূর্ণ দেহ। রবিন ছুরিটার পেছন দিকটা সুবর্ণার সমস্ত শরীর জুড়ে চালাতে থাকে আর বলতে শুরু করে, তোর মনে আছে সেই ক্লাস 10-এ আমাদের ইংরেজি স্যারের কথা? তুই তাকে কতটা পছন্দ করতিস। স্যার নাকি ভগবান, মনে আছে? স্যারটা ভালোই ছিল, কিন্তু দোষের মধ্যে কি ছিল জানিস? স্যারটা ছিল পাওয়ার্ড। কখন যে শয়তানটার নজর আমার দিকে পড়েছিল বুঝতে পারি। আর আর আগে তো আমি এরকম ছিলাম না, একটু চুপচাপ থাকতাম, একটুতেই মুচড়ে পড়তাম। সেই সুযোগে একদিন আমাকে একা পেয়ে নিজের সমস্ত কামনা বাসনা মিটিয়ে নিল। সেই স্যারটা এখন কোথায় জানিস? জানিস? ওই যে আমার প্রথম মূর্তিটা, যা লক্ষ্য করিসনি? হ্যাঁ, সে তোর দোষ না। শুনেই আতঙ্কে সুবর্ণার চোখ বিস্ফারিত হয়ে যায়। একদিন ওকেও তোর মতো গেট টুগেদারের বাহানায় ডেকে ড্রাগস দিয়ে দিই, ব্যাস। এখনো বেঁচে আছে জানিস? ও যাতে না মরে সেরকম ভাবেই তো পুঁতে রেখেছি ওকে, শুধু সবাইকে দেখানোর জন্য। সময় মতো ড্রাগসটা মুখের ভেতরে পৌঁছে দিই, তাই তো তখন নাড়াচাড়া করতে পারে না, আরামসে স্কাল্পচার বলে চালিয়ে দেওয়া যায়। আসলে এত ভালো স্যার তো, এত সহজে মরতে দিলে হবে? যন্ত্রণার শেষ মাত্রা অব্দি না পৌঁছলে আমার ঠিক শান্তি হয় না, বুঝলি? আর দ্বিতীয়টা কি বলতো, চিনতে পেরেছিস? হ্যাঁ? ভয়ে দুপাশে মাথা নাড়িয়ে দেয় সুবর্ণা। রবিন আবার বলে ওঠে, আরে চিনতে পারিসনি? ওই যে তোকে বলেছিলাম না একবার যে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওটা তো ওর বয়ফ্রেন্ড। আসলে কি হয়েছিল দেখ, ওই মেয়েটার বোধ হয় আর ওই ছেলেটাকে তেমন ভালো লাগছিল না, তাই ও আমার সাথে ঢলাঢলি করতে এসেছিল। আমি বুঝতে না পেরে মেয়েটার সাথে কথা বলতে শুরু করি। এতেই ওর বয়ফ্রেন্ডের চায়ে আগুন লেগে গায়। আমাকে একদিন একা রাস্তায় পেয়ে বিভৎসভাবে মেরে বলে, আর কোনোদিন যদি ওই মেয়েটার সাথে আমি কথা বলি তাহলে তাহলে নাকি ও আমার জিভ টেনে ছিঁড়ে দেবে। এখন দেখ নিজেরই জিভ কখন কেটে যায় তার কোনো ঠিক নেই।
এই এই এই, ইংরেজিতে এটাকে বেশ কি যেন বলে, আয়রনি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়রনি। বলতে বলতে হঠাৎ তার হাতে উঠে আসা একটা কাটিং প্লায়ার। মুহূর্তের মধ্যে প্রচণ্ড আর্তনাদ করে গলা চিরে যায় সুবর্ণার। চোখের নিমেষেই রবিন সুবর্ণার হাতের মাঝের আঙুল প্লায়ারের ধারালো দিকের মাঝে রেখে প্রচণ্ড জোরে চিপে দেয় প্লায়ারের দুটো হাতল। অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকে সুবর্ণা। সে অনুভব করে প্লায়ারের দুটো প্রান্ত তার আঙুলটাকে দুদিক থেকে চিপে কেটে ফেলেছে, আর সেই জায়গা থেকে ছিটকে রক্ত পড়ছে। একটা সময় নিজের ওই আঙুলটায় সার পায় না সুবর্ণা। হাঁফাতে হাঁফাতে লক্ষ্য করে তার ওই আঙুলটা এখন আর তার হাতে নেই, সেটা এখন রবিনের হাতে। ও সেটা হাতে নিয়ে বলছে, এই আঙুলটাই খুব দেখাতিস না আমাকে, আজকে তো আর ওটা নেই। এবার এবার মুহূর্তের মধ্যে কান ফাটানো চিৎকার করে হেসে ওঠে রবিন। এক ঝটকায় ছিঁড়ে ফেলে সুবর্ণার কুর্তির একটা অংশ। ছেঁড়া জায়গা থেকে সুবর্ণার উন্মুক্ত উদর এখন দৃশ্যমান। অতিরিক্ত ভয়ে আর অত্যধিক বেদনায় সুবর্ণা কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন এরকম করছিস আমার সাথে? আমি কি ক্ষতি করেছি? আমার দোষটা কোথায়? এবার ক্ষিপ্র হস্তে সুবর্ণার গলার শ্বাসনালীর কাছে ছুরিটা নিয়ে গিয়ে ধরে রবিন। পর মুহূর্তেই চাপ দিয়ে টানতে যাবে, এমন সময় কিছু একটা আক্ষেপ করে সে বলে ওঠে, ও না 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 না, খুব ভুল হয়ে যাচ্ছিল তো। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। এ আমি কি করছিলাম তোকে? এত সহজে মেরে ফেলি কেমন করে বলতো তোকে? বন্ধু যখন সবার থেকে বেস্ট, তাকে মারার পদ্ধতিটাও তো বেস্ট হতে হবে, কি বলিস? আবার ভীষণ ধাতব গলায় হেসে ওঠে সেই রবিন রূপী পিশাচটা। ভীষণ খড়খড়ে গলায় বলে ওঠে, তোর মনে আছে আমার সাথে স্যারের ওই ঘটনা ঘটে যাওয়ার পর আমি কি করব বুঝতে না পেরে তোকে খুলে বলেছিলাম সবটা? আর তুই কি করেছিলি মনে আছে? আছে? হ্যাঁ, আছে আছে আছে। কি রে, আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, তুই তো আমার কথা বিশ্বাস করা তো দূরে থাক, সেটা নিয়ে মজা করে ক্লাসের বাকি সবাইকে জানিয়ে দিলি, যাকে তুমি নিজের সবচেয়ে কাছের মানুষের চেয়েও বেশি বিশ্বাস করো, আর সে যখন তোমার এই রকম ভাবে বিশ্বাস ভাঙে তখন কেমন লাগে জানিস? হ্যাঁ জানিস? এবার রবিনের চোখের কোণটাও যেন একটু চকচক করে উঠল। পাশে পড়ে থাকা সুবর্ণা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি আমি বুঝতে পারিনি রে, সত্যি বলছি। আমি ভেবেছিলাম তুই এমনি বলছিস, ওই স্যারকে তোর ভালো লাগতো না। আচমকাই সুবর্ণার ঠোঁটের উপর টিনের নখযুক্ত আঙুলগুলো রেখে হুঙ্কার দিয়ে ওঠে রবিন, চুপ, একদম চুপ। আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না রে, চুপ করে যা। যখন আমার রুমমেটটা সুইসাইড করলো তখন তুই কোথায় ছিলি? যখন বাবা পড়ার টাকা পাঠানো বন্ধ করে অন্য আরেকজন মহিলার সাথে বিয়ে করে আমাকে ভুলে গেল তখন কোথায় ছিলি তুই? যখন দিনের পর দিন না খেতে পেয়ে কলকাতার ওই ফ্ল্যাটে ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলতে গেছিলাম তখন কোথায় ছিলিস? বল বল। কোনো উত্তর দিতে পারে না সুবর্ণা। ভুরু কুঁচকে যায় তার। মনে মনে ভাবে, এত কিছু তো রবিন আগে ওকে বলেনি। ঠান্ডা গলায় আবারও বলে চলে ও, তখন কে আমার পাশে ছিল জানিস? ওই যে মূর্তিটা। তখন ওই মূর্তিটা সম্পূর্ণ করার টানে গলায় ফাঁস লাগিয়েও খুলে এসেছিলাম। আর দেখ, এখন ওইটাই আমার সব। বন্ধু বলিস না তুই আমায়? একটা খোঁজও নিয়েছিলি, আমি কেমন আছি জানতে চেয়েছিলি একবারও? যখন তোর দরকার পড়তো তখন ফোন করে তুই নিজের কথাগুলো আমার উপর চাপিয়ে দিতিস। একবারও জিজ্ঞেস করেছিলিস কোনোদিন যে আমি ভালো আছি কিনা? করিসনি। তাই এইরকম গেট টুগেদার করতে তোকে ডাকা। কথাগুলো শেষ করে হঠাৎই নিজের ছুরিটা দিয়ে
সুবর্ণার পেটের দুটো জায়গা ছিঁড়ে দেয় রবিন। মুহূর্তে চিৎকার করে ওঠে সুবর্ণা। টকটকে তাজা লাল রক্তে ভেসে যায় চারিদিক। হঠাৎই তার পেটের কেটে যাওয়া অংশের উপর কিছু একটা ছড়াতে থাকে রবিন। আর সুবর্ণার কাটা জায়গার রক্ত মাংসের সাথে সেগুলো আটকে যায়। কি করতে চাইছে রবিন, আর ওইগুলো কি বা ছড়াচ্ছে? এমন সময় রবিন হেসে বলে, তবে হ্যাঁ, এটা ঠিক যে তুই আমার ভালো বন্ধু ছিলিস, তাই তোকে ওদের মতো বাঁচিয়ে রাখবো না। এইটুকু তো আমি তোর জন্য করতেই পারি, বল। দেখ তোর জন্য কি এনেছি আমি। এই বলে কিছু একটা তুলে ধরে সে। নিজের হাত বোঝা চোখটা টান করে খুলে সুবর্ণা দেখতে পায় একটা বালতি উঠে এসেছে নরাধমটার হাতে, নড়ছে। হ্যাঁ, বালতির ভিতর কিছু একটা নয়, অনেক কটা ছোট ছোট শরীর নড়াচড়া করছে। জীবন্ত কোনো প্রাণী আছে ওটার ভিতর, কিন্তু কি হতে পারে ভাবতে পারে না সুবর্ণা। আটকাতে যাওয়ার আগেই রবিন বালতির ঢাকনাটা খুলে উপর করে বসিয়ে দেয় সুবর্ণার পেটের উপর। প্রায় ডজন খানেক ছোট ছোট তীক্ষ্ণ পায়ের নড়াচড়া অনুভব করে সুবর্ণা। এরপর হঠাৎই তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকে সে। কিছু একটা যেন তার পেটের সব কিছু ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, খুবলে খুবলে গর্ত করে দিচ্ছে। তার পেটের ভেতর তীব্র ব্যথায় গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সুবর্ণা। তার সাথে তাল মিলিয়ে চলতে থাকে রবিনের সেই সুর আর সেই বিষাদ সিদ্ধ হাসি। একসময় চিৎকার করতে করতে সুবর্ণার মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে। তবে বেশিক্ষণ সহ্য করতে হয় না তাকে। মুহূর্তেই এলিয়ে পড়ে ঘামে ভেজা শরীরটা। ততক্ষণে সেই ছোট প্রাণীগুলো রক্তে ভিজে তার পেটের সমস্ত নাড়ি ছিঁড়ে মাংস খুবলে অপর প্রান্তের চামড়া ভেদ করে বেরিয়ে আসছে। তখনও সুবর্ণার নিথর মুখটা থেকে অনবরত রক্ত আর লালা ঝরে পড়ছে। একবার হেসে মুখটার উপর হাত বুলিয়ে রবিন বেরিয়ে আসে সেই ঘরটা থেকে। কিছুক্ষণ পরে ফোনের স্ক্রিনের উপর কয়েকটা নাম্বার টিপে কানে তুলে নেয় ফোনটা। মায়া জড়ানো গলায় বলে, বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি ইউএসএ একটা সুযোগ পেয়েছি, আমি আর ফিরবো না। দুঃখ মেশানো সুরে বলে, কিন্তু বাবা, এখান থেকে চলে যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করতে চাই বাবা। নিজের ছেলেটাকে একবার দেখতে আসো বাবা, প্লিজ। আর তো কিছু চাইতে পারবো না, শুধু এইটুকুই চাইছি। ফোনের ওপার থেকে শোনা যায় ভারী কোনো পুরুষালী কণ্ঠ খুব রুক্ষ গলায় বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ঠিকানাটা বল। আরে ওই যে দাদুর বাড়ি, হ্যাঁ ওখানেই তো আছি। প্লিজ বাবা, কাল একবার এসো, একবার। পরশু আমার ফ্লাইট। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আমি অপেক্ষা করে থাকবো কিন্তু কাল, ঠিক আছে? ফোনটা নিজের কান থেকে নামিয়ে নিজের হাতটা রুমালে মুছতে মুছতে বেসমেন্টের দরজাটা বন্ধ করে দেয় সে। মুহূর্তে একটা শয়তানি হাসি খেলে যায় তার মুখে। নাকে রুমাল চেপে সুমিতকে উদ্দেশ্য করে মুন্সি বলেন, এটা মিলিয়ে মোট 5টা লাশ, তাই না? 3টে স্টুডিওতে আর একটা বেসমেন্টে, আর একটা এইখানে। সবগুলোই নৃশংস, শুধু এটাকে বাদ দিয়ে। বডিটার অবস্থা দেখে তো মনে হচ্ছে বিষক্রিয়া। যাও সুমিত, সবকটা লাশকে অটোপসির জন্য পাঠিয়ে দাও। আর দেবাঙ্গী দেবীকে খবর পাঠিয়েছি, তাকে একবার ডাকো, কিছু প্রশ্ন আছে আমার। এই বলে পেছনে ঘুরতে তিনি দেখতে পান মূর্তিটাকে। কপালের ঠিক মাঝখানে একটা টোকা মেরে বলেন, স্ট্রেঞ্জ, অন্য সব মূর্তিগুলো তো ঘরের ওই দিকে, মানে স্টুডিওতে। আরে এইটা এখানে কেন? আর কারি বা মূর্তি এটা? বড্ড চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মূর্তিটার দিকে এগোতেই চোখে পড়ে দু একটা বীজ। বীজগুলো তুলে হাতে নিয়ে পরীক্ষা করতেই তিনি বুঝতে পারেন সেটি আপেলের বীজ। হঠাৎই পেছন থেকে ভাঙা গলায় একজন বলে ওঠে, আমায় ডাকছিলেন? পেছন ফিরে তাকাতেই মুন্সি দেখেন
প্রায় বুড়ো গোছের একটা লোক হাত জড়ো করে তার দিকে তাকিয়ে আছে। তুমি দেখেছিলে লাশটাকে? বেশ ভারী কি আওয়াজে প্রশ্ন করে ওঠেন ইন্সপেক্টর মুন্সি। ওপার থেকে উত্তর আসে, আগে না স্যার, দেখি নাই, গন্ধ শুকে পড়ছি। আসলে এই দিকটা আমাকে জমি কিনা, তাই জমিতে বল ছাড়াইতে আইসা হঠাৎ পচা গন্ধ ঠেকলো নাকে। খুঁজে দেখি এই বাড়ি থাকি আসছে। বাড়ির সামনে আসতে আরো জোরে পাইলাম গন্ধখানা, কিন্তু দরজাখানা বন্ধ বলে ভেতরে ঢুকি নাই। আর এই যে হারান, ওই তো আমাদের ফোন করছে। আচ্ছা ঠিক আছে, ওইখানে একটা সই করে চলে যাও। সুমিত সইয়ের ডকুমেন্টটা নিয়ে এগিয়ে আসে। কি বুঝছেন স্যার? প্রশ্ন করে সে। এই ছেলেটার পোশাক আশাক দেখে যা মনে হচ্ছে এই গ্রামের বেশি দূরের বাসিন্দা সে নয়। আর এই ছেলেটারই লাশ বলা যায় আস্ত আছে। যা বুঝছি গ্রামের বা আশেপাশের কেউ এরকম কাজ করবে বলে তো মনে হয় না। ভাবনা একটু ছেদ ফেলে তিনি সুমিতকে জিজ্ঞেস করেন, এটা কিসের মূর্তি জানো? সুমিত হাঁ করে তাকিয়ে থাকে তেনার দিকে। মুন্সিবাবু আবার বললেন, এটা হলো গ্রিক মাইথোলজির একজন দেবীর মূর্তি, নাম নিমেসিস। এনাকে প্রতিশোধের দেবীও বলা হয়ে থাকে। তবে এনার এখন পুজো হয় না বললেই চলে, কিন্তু এককালে গ্রিকের অনেক জনগোষ্ঠী এনার পুজো করত। সেই সময় দারুণ সমারোহে দেবীর পুজোর উপাচার চলত। এই দেবীর বিশেষত্ব হলো মনে প্রচণ্ড দুঃখ নিয়ে যদি কেউ এনার কাছে এসে প্রতিশোধ প্রার্থনা করে, তবে নাকি ইনি খুশি হয়ে তার মনস্কামনা পূর্ণ করেন। আর সামান্য কিছু উৎসর্গ করলেই কাজ হয়। যেমন এই যে আপেলের বীজ দেখছো, আরও আছে রেড ওয়াইন, দুধ আর মধু, অলিভ অয়েল ইত্যাদি। শুনেছি একটা কবিতাও নাকি আছে যেটা বললে ইনি নাকি নিজে এসে নিজের ভক্তের অনিষ্টকারীর সাজা নির্ধারণ করেন। তবে সেক্ষেত্রে সাজা একতরফা হয় না। তার হাতের ওই দাড়িপাল্লা হলো সাম্যতার প্রতীক। দেখে যা বুঝছি ওই ছেলেটাই দেবীর পুজো করত, আর হয়তো এরা তার জীবনের কোনো না কোনো অংশে খারাপ ঘটনা ঘটিয়েছিল। আর তাই এই ছেলেটা সবাইকে ওরকম নৃশংসভাবে মেরে নিজের প্রতিশোধ নিয়েছে এবং শেষে নিজের বিবেকের কাছে হেরে গিয়ে আপেলের বীজ খেয়ে আত্মহত্যা করেছে। সব শুনে সুমিত মাথা চুলকাতে চুলকাতে প্রশ্ন করে, এত কিছু আপনি কোথায় পেলেন? আর আপেলের বীজ ওই খেয়ে আবার কোনো মানুষ মরে নাকি? হ্যাঁ সুমিত, আপেলের বীজ। একটা বা দুটো বীজ খেলে বা পেটে চলে গেলে কিছু হয় না, যেটা আমাদের প্রায়শই হয়ে থাকে। কিন্তু প্রায় মুঠো ভরা আপেলের বীজের রস অনেক মানুষকে মেরে ফেলতে সক্ষম, কারণ আপেলের বীজে সায়ানাইড থাকে, যা একটা মানুষকে প্রাণে মেরে ফেলতে বেশিক্ষণ সময় নেয় না। আর দেবীর ব্যাপারটা বলতে গেলে এটা জাস্ট একটা ইনফরমেশন। আসলে আমি এই লাইনে আসার আগে ইংলিশ লিটারেচার নিয়ে পড়তাম, তাই এরকম কিছু মিথ নিয়ে সেই সময় অনেক পড়াশোনা করতে হতো, যার মধ্যে এটাও একটা। জীবনের কোন জ্ঞান কোথায় কখন কাজে লেগে যায়। চলো সুমিত, আজকের মতো কেসটা এখানেই সলভড। আর এই মূর্তিটাকে নষ্ট করে ফেলো, যাতে আর কেউ এরকম মিথ শুনে প্রতিশোধের স্বপ্ন না দেখতে পারে।